নমস্কার, আমি ডক্টর রত্নাবলী ভট্টাচার্য, মেডিকেল ডিরেক্টর রিপ্রো আর্ট ফার্টিলিটি, দিল্লি। সবার প্রথমে আইভিএফ এর সম্বন্ধে বলা শুরু করার আগে আমি বলতে চাই যে আইভিএফ কি একটি সফর, একটি লম্বা সফর। অনেকজনের জন্য হয়তো 1-1.5 মাসের সফর। সফরে আপনার ডাক্তার হতে পারে আপনার সহযাত্রী, এবং আমাদের দুজনের গন্তব্য একই। গন্তব্যটা হচ্ছে আপনার যাতে বাচ্চা হয়, আপনি যাতে প্রেগনেন্ট হতে পারেন। সাউন্ড কম বলবেন, সাউন্ড কমিয়ে। ঠিক আছে, একটু বোধহয় সাউন্ডটা কম হচ্ছে, আমি একটু সাউন্ডটা দেখে নিচ্ছি, একটু আমাদের সাথে থাকবেন। এবার শুনতে পাচ্ছেন? বাংলাদেশ থেকে নূর আমাদের জয়েন করেছেন, উনি বোধহয় শুনতে পাচ্ছিলেন না, এখন শুনতে পাচ্ছেন? এখন আমার কথাবার্তা পরিষ্কার? ওকে। সো আপনার এই যাত্রায় আমরা যাতে আপনাদের সঙ্গী হতে পারি, আপনার সহযাত্রী হতে পারি, এবং আলটিমেটলি আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে পারি যেখানে আপনার পেটে বাচ্চা আসবে, আপনার প্রেগন্যান্সি সম্ভব। তো সবার আগে বলার আগে আমি বলতে চাই যে আজকালকার দিনে আইভিএফ জরুরি কখন আপনি আইভিএফ করাবেন, কখন আপনার অন্য ট্রিটমেন্ট বন্ধ করে, আইভিএফ ওষুধ বন্ধ করে আপনার ডিসিশন নিতে হবে আপনাকে যে আপনি এবার আইভিএফ ট্রিটমেন্টের জন্য যাবেন। যদি কোনো দম্পতি 1 বছর নিজেদের মধ্যে চেষ্টা করছে কিন্তু তাও বাচ্চা হচ্ছে না, তখন তাদের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের জন্য যাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি এমন কিছু প্রবলেম হয় শরীরে যেটাতে নর্মাল ট্রিটমেন্ট বা আইইউআই ওষুধের ট্রিটমেন্ট ফেল করে, সক্ষম হয় না, তখন সেই ক্ষেত্রে আমরা আইভিএফ এর জন্য সাজেস্ট। এবার প্রথম বিষয়, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার চারপাশে প্রচুর আইভিএফ ডাক্তার আছে, প্রচুর আইভিএফ সেন্টার আছে, সবাই বিজ্ঞাপনের জন্য বলছেন, কারো 70% সাকসেস রেট, কারো 80% সাকসেস রেট, কারো 90% সফলতা। কিন্তু সকলের কি প্রথমবারই আইভিএফ সাফল্য হচ্ছে? অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে। আজকে আমাদের ফেসবুক লাইভটা পুরো সেই সব পেশেন্টদের জন্য, সেই সব রোগীদের, দম্পতিদের জন্য যারা আইভিএফ করার কথা ভাবছে এবং কিভাবে তাদের প্রথমবারেই আইভিএফ সফলতা পাওয়ার চান্স বাড়ানো যায় সেই সম্বন্ধে আজকে আমরা কথা বলব। আমাদের প্রথম টপিক হচ্ছে যে কিভাবে, কোন সময় আইভিএফ করার সঠিক সময়, কোন সময় আইভিএফ করলে আপনি এবং আপনার স্ত্রী প্রথম চান্সে আইভিএফ এর সফলতা পাবেন। সব থেকে প্রথম বিষয় আইভিএফ এর সফলতার জন্য হচ্ছে আপনার স্ত্রীর বয়স। যদি আপনার স্ত্রীর বয়স 35-এর কমে হয়, তবে আইভিএফ এ প্রথমবারে সফলতা পাওয়ার চান্স আপনার অনেক বেশি। যেই আপনার স্ত্রীর বয়স 35 বছর ক্রস করে যাবে, আইভিএফ এর সাকসেসের চান্স আপনার কমে যাবে। অতএব যদি আপনি জানেন যে কোনো কারণ আছে যাতে আপনাকে আইভিএফ করাতে হবে, যেমন আপনার টিউব দুটো হয়তো বন্ধ, বা আপনার স্বামীর মধ্যে শুক্রাণুর প্রবলেম, হয়তো কাউন্টের প্রবলেম। আমার অনেক দর্শক বন্ধুরা লিখছেন যে তাদের শুক্রাণু নেই, একেবারে হয়তো শুক্রাণু নেই, বা শুক্রাণুর গতিশীলতায় প্রবলেম, বা শুক্রাণু দেখতে ভালো না, তখন আপনি জানেন আপনার আইভিএফ করাতেই হবে। বা আপনার ইউটেরাসে, আপনার জরায়ুতে কোনো প্রবলেম আছে, বা আপনার ডিম্বাণুতে প্রবলেম আছে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোচ্ছে না, হয় পিসিওএস আছে তার জন্য বেরোচ্ছে না, বা আপনার এমএইচ খুব কম তার জন্য ডিম্বাণু ফর্মেশন হচ্ছে। এইসব ক্ষেত্রে আপনি জানেন আপনাকে আইভিএফ এর জন্য যেতে হবে। সেই সময় অযথা সময় ওয়েস্ট না করে, পাড়াপড়শির অন্য উপদেশ না শুনে যত তাড়াতাড়ি সম্ভব আইভিএফ এর জন্য প্রসিড করতে হবে। কারণ কি? সে কারণ ওই একই জিনিস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার স্ত্রীর এজ। নাম্বার 2, আইভিএফ এর সঠিক সময় তখন যখন আপনার শরীর পুরোভাবে আইভিএফ এর জন্য তৈরি।
তাই আইভিএফ প্রক্রিয়ায় যাওয়ার আগে আপনি আপনার শরীরকে কিভাবে আইভিএফ এর জন্য তৈরি করবেন। প্রথম নাম্বার 1 হচ্ছে আপনাকে আপনার খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়া কি করবেন, কোনো বাইরের খাওয়া চলবে না, বেশি তেল মশলা চিনি কার্বোহাইড্রেট গুড় এসব চলবে না। বাইরের কোনো খাবার দাবার, এই কালকে গিয়ে চাউমিন খেয়ে এলাম, পিৎজা খেয়ে এলাম, রোল খেয়ে এলাম, এসব বন্ধ করতে হবে। বাড়ির খাওয়া দাওয়া খান, শাকসবজি ফল প্রোটিনের মধ্যে আপনি ডিম চান, মাংস চান, মাছ চান, যা খেতে চান আপনি খেতে পারেন, কিন্তু যা খাবেন বাড়িতে বানিয়ে খাবেন, কোনো বাইরের প্রসেসড ফুড আপনাদের চলবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট, আপনার ওজন খুব ইম্পর্টেন্ট। যদি স্ত্রীর ওজন, যদি মহিলার ওজন বেশি হয় তাহলে কিন্তু আইভিএফ এর সাফল্য অবশ্যই করবে। তাই জন্য আপনাকে নিজের শরীরের ওপর, নিজের ফিটনেসের ওপর ধ্যান রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ করুন। এক্সারসাইজ মানে আপনি যদি 45 মিনিট রোজ হাঁটা চলা করেন, একসাথে একটানা 45 মিনিট যদি আপনি হাঁটতে পারেন, সেইটুকুই আপনার যথেষ্ট। আপনার ওজন আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, ওজন যাতে না বাড়ে। যখন আপনি আইভিএফ এর জন্য যাবেন তার আগে ওজন বাড়লে চলবে না। 3 নম্বর, যদি কোনো রকম স্মোকিং, ড্রিঙ্কিং বা কোনো রকম ড্রাগের অভ্যেস থাকে সেটা কমপ্লিটলি বন্ধ করতে হবে। এই স্মোকিং ড্রিঙ্কিং ড্রাগস এই তিনটে হ্যাবিটই আইভিএফ এর সাকসেস রেট কিন্তু কমিয়ে দেয়। চতুর্থ পয়েন্ট, আপনি যখন আপনার ডাক্তারের সাথে দেখা করবেন সবার আগে উনি আপনার স্ত্রী এবং আপনার হাজবেন্ড এবং ওয়াইফের দুজনের কিছু টেস্ট করেন। কি কি টেস্ট? যেমন ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য তার থাইরয়েড টেস্ট হবে। থাইরয়েডের জন্য যদি কিছু লেভেলে উপর নিচে হয় তার জন্য ওষুধ শুরু করতে হবে। তার হিমোগ্লোবিন চেক করা হয়, তার সুগার চেক করা হয়, প্রোল্যাকটিন চেক করা হয়। এই সব রিপোর্টস এ যদি কোনো রকম উপর নিচে থাকে তাহলে কিন্তু অ্যাবর্শনের চান্স, বাচ্চা খারাপ হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই পুরো বডির একটা হোল বডি চেক আপ হয়, তার সাথে আল্ট্রাসাউন্ড হয়। আল্ট্রাসাউন্ডে অনেক সময় অনেক কিছু আমরা জিনিস ফাইন্ডিংস পাই, যার জন্য প্রথমে তাকে ট্রিটমেন্ট করে তারপরই আইভিএফ এর জন্য যাওয়া উচিত। এই নিয়ে আমরা সার্জারি নিয়ে কথা বলবো একটু বাদে। আল্ট্রাসাউন্ডে কি কি প্রবলেম হতে পারে এবং তার জন্য কিভাবে শরীরকে প্রিপেয়ার করা উচিত সেই নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো এইসব জিনিসগুলো যদি আপনি আপনার ডায়েট, আপনার এক্সারসাইজ, আপনার কোনো রকম অ্যাডিকশন, নেশা, এইগুলোতে যদি ধ্যান রাখেন এবং সবকটা টেস্ট যদি ঠিক মতো করে যখন আপনি ফিট তখনই আপনি আইভিএফ এর জন্য যান। এইসব জিনিসই আপনার আইভিএফ এর সাফল্যতার দর বাড়িয়ে দিতে পারে। এরপর আমরা কথা বলবো আইভিএফ এর প্রসেস কিভাবে। আইভিএফ এর প্রসেস প্রথমেই শুরু হয় সব ব্লাড টেস্ট থেকে, যেটা আমি অলরেডি বলেছিলাম। ব্লাড টেস্ট নর্মাল হলে আপনার স্ত্রী পিরিয়ডের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আইভিএফ এর পদ্ধতি শুরু হয়। যখন আমরা রেগুলার 10 দিনের জন্য ওনাকে কিছু ইনজেকশন গুলো পেটে লাগে। পেটে ইনজেকশন লাগানো যেটুকু ব্যথা হয় সেটুকু ব্যথা হতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। কিন্তু ওই 10 দিন মোটামুটি ইনজেকশন লাগে যাতে আপনার ডিম্বাশয়ের মধ্যে প্রচুর ডিম্বাণু আমরা বাড়াতে পারি। যত বেশি ডিম্বাণু হবে তত বেশি ভ্রূণ তৈরি হওয়ার চান্স আছে, এবং যত বেশি ভ্রূণ তৈরি হবে তার থেকে তত বেশি বেটার কোয়ালিটি ভ্রূণ আমরা সিলেক্ট করে আপনার জরায়ুর মধ্যে ট্রান্সফার করতে পারি। এইটি আরেকটি কারণ যার জন্য আইভিএফ এর সাকসেস রেট বেড়েছে। এই কদিন যখন আপনার ইনজেকশন লাগছে, ইনজেকশনের কোনো সাইড এফেক্ট, কিন্তু হতে পারে আপনার একটু গা গুলাতে পারে, বমি বমি ভাব, পেট ভারী হওয়া, পেটে অল্প একটু ব্যথা, এইসব জিনিসগুলো নর্মাল। এতে ভয় পাওয়ার কিছু নেই, এই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যেদিন আপনার ডিম্বাশয় ডিম্বাণুগুলো রেডি হয়ে যায় সেদিন রাত্রিবেলা আমরা আপনাকে একটা ইনজেকশন লাগাই, যেটাকে বলা হয় ট্রিগার ইনজেকশন, যাতে ডিম্বাশয়ের ডিম্বাণুগুলো একদম ম্যাচিওর হয়ে যায়। ম্যাচিওর হয়ে যাওয়ার পরে যখন আমরা ডিম্বাণুগুলো আপনাকে অজ্ঞান করে বার করে দিই, সেই দিনকে আমরা বলি এগ রিট্রিভাল বা এগ পিক আপের দিন। মানে আপনার শরীর থেকে আমরা আপনার ডিম্বাণুগুলোকে বার করি। সেই সেম দিন আপনার হাজবেন্ডের শুক্রাণু নেওয়া হয় এবং আমাদের এমব্রিওলজি ল্যাবে এক একটি ডিম্বাণুর সাথে এক একটি শুক্রাণু সিলেক্ট করে কম্বাইন করে ভ্রূণ বানাই। এই ভ্রূণগুলো আমরা আমাদের ল্যাবে নেক্সট 3 থেকে 5 দিনের জন্য ডেভেলপ করি, কালচার করি।
3 থেকে 5 দিন বাদে যেই ভ্রূণগুলো আমাদের হাতে আসে, যে ভ্রূণগুলো তৈরি হয়, তার মধ্যে থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি ভ্রূণ, এ গ্রেড ভ্রূণ যেগুলো হয়, সেইগুলো আমরা একটি পাতলা ক্যাথেটারের মাধ্যমে আপনার জরায়ুর মধ্যে ট্রান্সফার, এটিকে বলা হয় এমব্রিও ট্রান্সফার বা ভ্রূণ ট্রান্সফার। ভ্রূণ ট্রান্সফার জন্য অ্যানেস্থেশিয়ার দরকার পড়ে এবং এই ভ্রূণ যদি ট্রান্সফার হয় তারপর কয়েকদিন নেক্সট 2 সপ্তাহের জন্য আপনাকে কিছু ওষুধ দেওয়া হয়, যেগুলো বেসিক্যালি প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন, যাতে আপনার শরীরে ওই ভ্রূণটি অ্যাকসেপ্ট করে। 14 দিনের ওষুধ ইনজেকশন শেষ হয়ে যাওয়ার পরে আপনার প্রেগন্যান্সি টেস্ট, মোটামুটি আপনার পুরো 1 মাসের মধ্যে, 1 মাসের পিরিয়ডের সাইকেলের মধ্যে আপনার আইভিএফ এর প্রসেস কমপ্লিট হবে। যদিও এটা প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা, কিছু পেশেন্টের জন্য হয়তো আমরা সেই মাসে ট্রান্সফার করতে পারি না, কারণ তারা অনেক দিনবার হতে পারে, তার এন্ডোমেট্রিওসিস আছে, হতে পারে পিসিওএস আছে, হতে পারে কোনো ফাইব্রয়েড আছে যেটাকে আমাদের সার্জারি করে দিতে। এইসব ক্ষেত্রে হতে পারে আমরা আপনার ভ্রূণটা আমাদের কাছে ফ্রিজ করে রেখে এবং পরের মাসে আপনার শরীর যখন আবার তৈরি হয়ে যায়, যখন আমরা আপনাদের এন্ডোমেট্রিয়াম, আপনার জরায়ুর লাইনিং তৈরি করে ফেলেছি, বা মাঝে যদি কোনো সার্জারি করা দরকার, সেই সার্জারি করে আপনার শরীরকে রেডি করে ফেলেছি, তখন সেই ট্রান্সফার করে। এই হলো মোটামুটি আমার পুরো আইভিএফ এর প্রসেস, যেটা আমার 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি সেই সিচুয়েশন গুলোতে আসবো যখন আমি বললাম আমার 1 মাসের মধ্যে আমি ট্রান্সফার নাও, সেই সিচুয়েশন গুলো কি কি, তার জন্য আমার সাকসেস রেট কিভাবে ডিফার করবে, এন্ড এইসব ক্ষেত্রে আলাদা কি সার্জারি করে আমরা সাকসেস রেট বাড়াতে পারি। আল্ট্রাসাউন্ড নাম্বার 1 হচ্ছে আল্ট্রাসাউন্ড। যখন আমরা করি আল্ট্রাসাউন্ডে আমরা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি। প্রথম প্রবলেম হচ্ছে আল্ট্রাসাউন্ডে মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনাদের যে টিউবগুলো হচ্ছে, যে ফ্যালোপিয়ান টিউবগুলো হচ্ছে, যেগুলো ইউটেরাসের সাথে কানেক্টেড, সেখানে জল পড়ছে, আমরা এটাকে বলি হাইড্রোসাইটোসিস। এবার ধরুন আমি ভ্রূণ বার করছি, এবার এই ভ্রূণটাকে আমাকে রাখতে হবে আপনার জরায়ুর মধ্যে। আমার যদি টিউবের জল জমা থাকে, সেই টিউবের জলটা কিন্তু কোনো সময় এসে এই ভ্রূণটাকে নষ্ট করে, তাই তার আগে আমাকে ভ্রূণ ট্রান্সফার করার আগে একটি ল্যাপ্রোস্কোপি সার্জারি করে আপনার টিউবের মুখটা ক্লিপ করে দিতে হবে এবং বন্ধ করে, যাতে টিউবের জলটা জরায়ুর মধ্যে এসে আমার ভ্রূণের উপর কোনো এফেক্ট না হয়। দ্বিতীয়ত, অনেকবার আপনার জরায়ুর মধ্যে পলিপ বা ফাইব্রয়েড আছে। যদি পলিপ বা ফাইব্রয়েড আপনার জরায়ুর বাইরে থেকে থাকে, তাহলে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি এই পলিপ আর ফাইব্রয়েড যদি আপনার জরায়ুর মধ্যে ভেতরে ঢুকে আসে, তাহলে অবশ্যই ভ্রূণ ট্রান্সফার করার আগে আমাদের এই পলিপ এবং এই ফাইব্রয়েডকে অপারেশন করে ল্যাপ্রোস্কোপি করে বার করে দিতে হবে। তৃতীয়, কখনো কখনো আমরা দেখি যে আপনার ডিম্বাশয়ের মধ্যে কোনো সিস্ট আছে। বেশিরভাগ সময় সিস্ট অপারেশন করা দরকার হয়, কিছু কিছু সিস্ট ওষুধের মাধ্যমে চলে যায়, আর কিছু কিছু সিস্ট চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস আমাদের অপারেশন করার দরকার নেই, যতক্ষণ অবধি আপনার প্রচন্ডভাবে পেন বা ব্যথা হচ্ছে। কিছু কিছু সিস্ট যেমন গার্ভয়েড সিস্ট যদি খুব বড় হয়, তখন অবশ্যই ট্রান্সফার করার আগে আমাদের এই সিস্টগুলো কেটে বাদ দিতে হবে। তাই কিছু কিছু সার্জারি আমরা করতে বাধ্য হই এবং আপনার ডাক্তারবাবু আপনাকে অবশ্যই এই সার্জারির কথাগুলো বলবেন যদি আপনার আল্ট্রাসাউন্ডের কোনো রকম প্রবলেম ধরা পড়ে। এইসব সার্জারির পর ট্রান্সফার হলে, ভ্রূণ ট্রান্সফার হলে আপনার সাফল্যের হার অনেক মাত্রায় বেড়েছে। তাই জন্য সার্জারির কথা শুনে ভয় পাবেন না। যদি আপনার ডাক্তারবাবু আপনাকে উপদেশ দেন যে আপনি সার্জারি করিয়ে ট্রান্সফার করুন, তাহলে অবশ্যই সেই কথা শুনতে হবে। আমাদের এখন আইভিএফ ইন্ডিয়াতে, স্পেশালি ভারতবর্ষে নয়ডা, দিল্লি এইসব জায়গায় প্রচুর ল্যাব হয়েছে যেখানে উন্নত মানের প্রযুক্তি আছে। উন্নত মানের কি কি প্রযুক্তি আছে? নাম্বার 1, ব্লাস্টোসিস্ট ট্রান্সফার। আমি আপনাকে আপনাদের যখন আইভিএফ এর প্রসেসটা বোঝাচ্ছিলাম, তখনই আমি বলেছিলাম যেটা আমাদের ভ্রূণ তৈরি হয় সেটা হয় 3য় দিনে ট্রান্সফার হতে পারে বা 4র্থ বা 5ম দিনে ট্রান্সফার হতে পারে। 5ম দিনের ভ্রূণকে বলা হয় ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টোসিস্ট কালচার করা।
পঞ্চম দিনের ভ্রূণের সাফল্যের সাকসেস রেট অনেক বেশি, সাফল্য দর অনেক বেশি, কারণ যেই ভ্রূণ আমি তৃতীয় দিনে বানাচ্ছি এবং সেই ভ্রূণটাকে যদি আমি পঞ্চম দিন অব্দি নিয়ে যেতে পারি, আমার কাছে নিজে থেকেই যেটা সব থেকে বেস্ট ভ্রূণ, সব থেকে ভালো কোয়ালিটি ভ্রূণ উঠে চলে আসে। সেই ভ্রূণ যদি আপনার জরায়ুতে ট্রান্সফার হয়, অবশ্যই তার সাফল্য দর অনেক বেশি। ফার্স্ট আমি তাহলে আপনাদের বললাম ব্লাস্টোসিস্ট কালচারের সম্বন্ধে। দ্বিতীয় যেটা আমাদের নেক্সট টেকনোলজি অ্যাভেলেবল সেটা হচ্ছে ইকসি, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আমি অনেক কমেন্টে দেখছি অনেকজনই আমাকে জিজ্ঞেস করছেন যে শুক্রাণুতে প্রবলেম, কারো টেসা হয়েছে শুক্রাণু পাওয়া যাচ্ছে না। এইসব ক্ষেত্রে কি হয়, আমরা মাইক্রোস্কোপের নিচে আপনার সিমেন স্যাম্পলটা নিই। টেসাতে যদি ফেল করে, কারো কারো সিমেন থেকে আমি যদি শুক্রাণু পেয়ে যাই, খুব ভালো ব্যাপার, আমাদের এখানে লাখ হাজারে শুক্রাণু দরকার। যেই কটি ডিম্বাণু আমি আপনার স্ত্রীর থেকে পাচ্ছি, হতে পারে 10টা বা 15টা, আমার ঠিক আপনার থেকে সেই 10টা বা 15টা শুক্রাণুরই দরকার। যদি সেই কটা শুক্রাণু আপনার সিমেন স্যাম্পল থেকে পাওয়া যাচ্ছে, আমাদের পুরো প্রবলেম সলভ। যদি আপনার সিমেন স্যাম্পল থেকে শুক্রাণু না পাওয়া যায়, তখন আমরা আপনাদের অন্ডাশয় থেকে টেসা করে শুক্রাণু বার করার চেষ্টা করি। যদি টেসাও ফেল করছে, তখন আমাদের কাছে আরো উন্নত মানের প্রযুক্তি আছে, যাকে বলা হয় মাইক্রোটেসা। মাইক্রোটেসা মানে আপনার অন্ডাশয়ের ওপর, আপনার টেস্টিসের ওপর মাইক্রোস্কোপ লাগিয়ে আমরা দেখি যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে স্পার্ম তৈরি হচ্ছে এবং সেইখান থেকে আমরা স্পার্ম বার করি। এবং এক একটা স্পার্মকে সিলেক্ট করে তুলে তুলে আমরা এক একটা ডিম্বাণুর মধ্যে ফার্টিলাইজ করি, যাতে ভ্রূণটা তৈরি হয়। স্পার্মের যে কোনো প্রবলেম হোক, হয় আপনার যদি নিজের সিমেন থেকে আমরা স্পার্ম না পাই, তাহলে প্রথম স্টেপ হচ্ছে টেসা, যেখানে আমরা একটি সূচের মাধ্যমে আপনার অন্ডাশয় থেকে শুক্রাণু বার করতে পারি, এবং সেটা যদি ফেল করে তাহলে মাইক্রোটেসা, যেখানে মাইক্রোস্কোপে দেখে আমরা আপনাদের অন্ডাশয় থেকে শুক্রাণু বার করতে পারি। মেল ফার্টিলিটি, যেখানে মেল ফ্যাক্টর ইনভলভ, সেখানে এই প্রযুক্তি প্রচন্ড পরিমাণে সাকসেস রেট বাড়িয়ে দিয়েছে। আমাদের তৃতীয় প্রযুক্তি হচ্ছে লেজার হ্যাচিং। অনেক সময় দেখা যায় যখন আপনাদের বয়স বেড়ে যাচ্ছে, যখন ওয়াইফের বয়স বেড়ে যাচ্ছে, বা অনেকে যাদের রিপিটেড আইভিএফ ফেলিয়ার হচ্ছে, যে ভ্রূণটি আছে, ভ্রূণটির চারপাশে যে একটা শেল আছে, একটা যে কভার আছে, সেই শেলটা খুব মোটা, ডিমের বাইরের যে পরতটা সেটা খুব মোটা আপনার, তাই জন্য ভ্রূণের বাইরেও যে লেয়ারটা সেটা খুব মোটা, সেটা থেকে ভ্রূণটা বেরিয়ে এসে জরায়ুর মধ্যে বসতেই পারছে না। তখন আমরা কি করি, ভ্রূণের চারপাশে যে লেয়ারটা আছে সেটাকে লেজার লাগিয়ে একটু পাতলা করে দিই, সেটাকে বলা হয় লেজার হ্যাচিং। সেই ক্ষেত্রে আপনার যে ভ্রূণটা আছে সেটা তার নিজের খোলস থেকে বেরিয়ে জরায়ুর মধ্যে ইমপ্লান্ট হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। জেনারেলি যেরকম আমি বললাম, যাদের বারবার ইমপ্লান্টেশন ফেলিয়ার হচ্ছে বা আইভিএফ ফেলিয়ার হচ্ছে বা বয়স অনেক বেশি, অনেক ইনজেকশনের দরকার পড়ছে, তাদের জন্য লেজার হ্যাচিং একরকম ইটস লাইক আ বুন। আমাদের নেক্সট টেকনোলজি যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে পিজিটিএ। পিজিটিএ মানে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের অনেকবার হয়তো আইভিএফ ফেলিয়ার হয়েছে, বা অনেকবার মিসক্যারেজ হয়েছে, বা যে আগের বেবি আছে সে অ্যাবনর্মাল, কোনো জেনেটিক প্রবলেম আছে, বা পরিবারে কারো কোনো জেনেটিক প্রবলেম আছে। তখন তাদের জন্য আমরা পিজিটিএ বা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং এর উপযোগ করি। প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং মানে আপনার যে ভ্রূণটা তৈরি হয়েছে তার মধ্যে থেকে আমরা কয়েকটা কোষ বার করি এবং বায়োপসি করে, এবং এই কোষগুলোর ওপর, সেলগুলোর ওপর অ্যানালিসিস করি যে কোনো জেনেটিক প্রবলেম আছে কি নেই। যেই সেলগুলোতে, যেই ভ্রূণের মধ্যে কোনো জেনেটিক প্রবলেম নেই, তাদের সাকসেস রেট অনেক বেশি হয়। তাদের সাকসেস রেট বেশি, আইভিএফ ফেলের চান্স কম। নাম্বার 2, তাদের অ্যাবর্শনের চান্স কম, এবং নাম্বার 3, তাদের বেবি অ্যাবনর্মাল হওয়ার চান্স খুব কম। পিজিটিএ বা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেকনিক একটা অত্যন্ত আধুনিক প্রযুক্তি, যাতে আইভিএফ এর সাকসেস হার অনেক অনেক মাত্রায় বেড়ে গেছে। লাস্ট আমাদের যেটা আছে, লাস্ট আমাদের টেকনোলজি अगेन মেল ইনফার্টিলিটির জন্য। মেল ইনফার্টিলিটি কি কি প্রযুক্তি আর আমরা ইউজ করতে পারি? মাইক্রোফ্লুইডিক্স।
বা ইমসি বা পিক্সি। এখানে আমরা কি করি, আমরা একটা একটা শুক্রাণু যেটা ইক্সিতে তুলছিলাম সেটা আমরা আরো ম্যাগনিফাই করে দেখি, 6000 ম্যাগনিফিকেশনে দেখি যে কোন শুক্রাণুর মাথাটা দেখতে ঠিক, কোন শুক্রাণুর টেলটা দেখতে ঠিক, এবং এক একটি শুক্রাণু উঠিয়ে উঠিয়ে ওই 6000 ম্যাগনিফিকেশনে উঠিয়ে উঠিয়ে ডিম্বাণুর মধ্যে দিয়ে ভ্রূণ তৈরি করা হয়। এইসব প্রযুক্তি দিয়ে আইভিএফ এর সাকসেস রেট আজকালকার দিনে অনেক 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 বেড়ে গেছে। আমি এতক্ষণ আপনাদের বললাম আপনার শারীরিক প্রস্তুতির সম্বন্ধে। শারীরিক প্রস্তুতির সাথে আপনার মানসিক প্রস্তুতিও খুব দরকার। স্ট্রেস নিলে, টেনশন করলে চলবে না। চারপাশে সবাই বলছে এতদিন কেন বসে আছিস, যা আইভিএফ কর, আইভিএফ করলেই বাচ্চা হবে, ওর তো আইভিএফ এ বাচ্চা হয়ে গেছে, তোরও হয়ে যাবে। অনেক সময় আপনারা যখন ডাক্তারবাবু চেম্বারে আসেন, পাশের বাঙালি ভদ্রমহিলার কাগজটা দেখার লোকটা সম্বরণ করতে পারেন না, যে তাকে ডাক্তারবাবু 3টে ইনজেকশন দিয়েছে, আমাকে কেন 5টে ইনজেকশন দিয়েছে, তাকে ডাক্তারবাবু 3 নম্বর দিনে ভ্রূণ ট্রান্সফার করছে, আমাকে কেন 5 নম্বর দিনে করছে। এই সব টেনশন করে আশপাশের লোকের কথা শুনে আপনি আপনার মেন্টাল কন্ডিশন আরো খারাপ করবেন। স্ট্রেস নিলে চলবে না। কল আউট ফর হেল্প। আপনার আশপাশে যাদের আছে তাদের সাথে আপনি আপনার টেনশন শেয়ার করুন এবং আপনার যা প্রশ্ন আছে আপনার ডাক্তারবাবুর সাথে ডিসকাস করুন। আমরা রোগীর চিকিৎসা করি, তাদের মনের ভেতরে ঢুকে চিকিৎসা করতে পারি না। তাই জন্য আপনার যদি কোনো রকম টেনশন হয়, কোনো প্রশ্ন হয়, আপনাকে এগিয়ে এসে আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আপনার ডাক্তারবাবু থেকে কেউ তার বেটার আনসার দিতে পারবে না। যতক্ষণ পারবেন ততক্ষণ প্রশ্ন জিজ্ঞেস করে যান। যদি একটি জিনিস না বুঝতে পারেন সেটা 4 বার জিজ্ঞেস করুন, কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে মন খুলে কথা বলতে হবে। কোনো ভয় থাকলে, কোনো দ্বিধা থাকলে, কোনো দ্বন্দ্ব থাকলে, কোনো মনে প্রশ্ন থাকলে সেটার জবাব আপনার ডাক্তারবাবু অবশ্যই দেবেন। তাই কোনো বেঝিঝকে, না কোনো রকম হেসিটেশন না করে আপনার ডাক্তারবাবু থেকে পুরো প্রসেসটা বুঝুন। আইভিএফ কিভাবে হয়, আপনার ক্ষেত্রে তার সফলতা কতটা, কিভাবে আপনার ক্ষেত্রে সফলতা বাড়ানো যেতে পারে, আমার চারপাশের লোকজন এই বলছে সেটা কি আমার জন্য প্রযোজ্য, আমি কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারি। আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে, তার উপর ভরসা করতে হবে এবং ঠিকভাবে আপনার ডাক্তারবাবু চয়ন করতে হবে। তবেই আপনার আইভিএফ সাফল্যর রেট ফার্স্ট চান্সে অনেক বেড়ে যাবে। মন খুলে কথা বলুন, নিজের বাধা দ্বিধা দ্বন্দ্ব মিটিয়ে আপনার ডাক্তারবাবুকে প্রশ্ন জিজ্ঞেস করুন। আমি অনেক কটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি এক এক করে কোয়েশ্চেন গুলো নেব। আচ্ছা, রকিব আহমেদ বাবু লিখেছেন আমার ওয়াইফের বয়স 27 বছর, আমরা আইভিএফ করাতে চাচ্ছি, এতে সাকসেস রেট কেমন হবে বলবেন। আচ্ছা রকিব বাবু, ধন্যবাদ প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য। আমি আগেই বলেছি 35 বছরের কমে আইভিএফ এর সাকসেস রেট খুব ভালো হয়, ঠিক আছে। যদি আপনার ওয়াইফের বয়স 27 হয় তার মানে ওনার মধ্যে ডিম্বাণুর কোয়ালিটি খুবই ভালো হবে। আইভিএফ কেন করাতে চাইছেন, টিউবের প্রবলেম আছে কিনা, শুক্রাণুর প্রবলেম আছে কিনা, সেইগুলো আমাদের আগে জানতে হবে। কিন্তু যে কোনো ব্যক্তি যার ওয়াইফের বয়স 30 এবং 35-এর ওপরে, তার থেকে আপনার আইভিএফ এর সাকসেস দর অনেক বেশি হবে। স্পেশালি যদি কিছু কিছু কারণে, যেমন যদি টিউব বন্ধ থাকে বা মেল ফ্যাক্টর হয়, শুক্রাণুর কোনো প্রবলেম হয় এবং ডিম্বাশয় সম্পূর্ণভাবে ঠিক থাকে, জরায়ু ঠিক থাকে, তাহলে প্রথমবারে আইভিএফ সাফল্যের চান্স আপনার অনেক বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন আমাদের করেছেন কার্তিক কালরা, ভ্রূণের বিকল্পগুলি কি যা ব্যবহার করা হবে না। আমি আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারিনি। আমরা আইভিএফ, আচ্ছা, এজোস্পার্মিয়া হলে ডোনার ছাড়া কি আর কোনো অপশন আছে? আচ্ছা, অবশ্যই অপশন আছে। এজোস্পার্মিয়া মানে হচ্ছে আপনার মধ্যে কোনো শুক্রাণু দেখতে পাচ্ছি না। শুক্রাণু যদি একদমই না দেখা যায়, আমি প্রথমেই বলেছি আমরা আপনার টেস্টিস থেকে, আপনার অন্ডশয় থেকে শুক্রাণু কালেক্ট করতে পারি। সূচের মাধ্যমে যদি কালেক্ট করা যায় টেসা খুব ভালো, যদি সূচের মাধ্যমে না করা যায় তাহলে মাইক্রোস্কোপ লাগিয়ে দেখে মাইক্রো টেসা করে এক একটি শুক্রাণু তুলে তুলে আমরা আপনার
স্ত্রীর যে ডিম আছে তার মধ্যে সেই শুক্রাণুটা দিয়ে আমরা ভ্রূণ বানাতে পারি। আচ্ছা, রুমি আমাদের লিখেছেন আইভিএফ এ কি কি স্টেপ ইনভলভ হবে। আমি অলরেডি এটার জবাব দিয়ে দিয়েছি। আইভিএফ প্রথমে শুরু হবে, তাও আমি 1 মিনিটে একটু শর্ট করে বলে দিচ্ছি রুমির জন্য। আইভিএফ শুরু হয় প্রথমে আপনার পিরিয়ডস এর আগে থেকে। আপনার এবং আপনার স্বামীর কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি আপনাদের পরীক্ষা নিরীক্ষা কোনো সম্পূর্ণভাবে ঠিক হয়, তাহলে আপনার পিরিয়ডের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আইভিএফ এর প্রসেস শুরু হয়। যখন আপনাকে 10 দিনের ইনজেকশন দেওয়া হয় আপনার ডিম্বাশয়ের ডিম্বাণুগুলোকে বাড়ানোর জন্য। ডিম্বাণুগুলো যেদিন তৈরি হয়ে যায়, আমরা আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে আপনার ভ্যাজাইনা থেকে ডিম্বাণুগুলো বার করে নিই এবং ডিম্বাণুর মধ্যে আপনার হাজবেন্ডের এক একটা শুক্রাণু দিয়ে দিয়ে তার থেকে ভ্রূণ তৈরি করি। ভ্রূণগুলো 3 থেকে 5 দিন আমাদের এমব্রিওলজি ল্যাবে গ্রো করে এবং তারপরে 3 থেকে 5 দিন বাদে আপনার জরায়ুর মধ্যে একটি পাতলা ক্যাথেটারের মাধ্যমে আমরা ভ্রূণগুলো আবার রেখে দিই। এইটা কি বলে এমব্রিও ট্রান্সফার। এমব্রিও ট্রান্সফারের 2 সপ্তাহ বাদে হয় আপনার প্রেগন্যান্সি টেস্ট। মেরিয়াম লিখেছে আইভিএফ এর সাকসেস রেট কত। আইভিএফ এর সাকসেস রেট যে কোনো সেন্টারের অল ওভার দ্য ওয়ার্ল্ড 50 থেকে 60%। যেসব সেন্টারে আপনারা শুনছেন 70%, 80%, 90%, এগুলো বিজ্ঞাপন। যারা যখন পেশেন্টের বয়স কম হয়, বাকি রিপোর্ট নর্মাল হয়, হয়তো শুধু টিউব ব্লক, হয়তো শুধু ডিম্বাণু ফর্ম হচ্ছে না, হয়তো স্বামী শুক্রাণুতে প্রবলেম, তাদের কিন্তু সাকসেস রেট এই 50%-এর থেকে অনেক বেড়ে যায়। যেই বয়সের সাথে সাথে সাকসেস রেট কমবে এবং তার সাথে যদি অন্য কমপ্লিকেশন থাকে, যেমন কারো টিবি হয়েছে, কারো একটি ডিম্বাশয় নেই, বা কারো হয়তো জরায়ুর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, তখন সাকসেস রেট কমতে থাকে। প্র্যাকটিক্যালি সাকসেস কিন্তু আইভিএফ এ যে কোনো একটি সেন্টারের জন্য, যে কোনো একটি ডক্টরের জন্য, আপনার জন্য আইভিএফ হয় 100%, আপনার বাচ্চা হয়ে গেলে আপনার জন্য সাকসেস 100%, আপনার বাচ্চা যদি না হয় আপনার জন্য সাকসেস 0%। কিন্তু সাকসেসের মেইন ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হচ্ছে এজ, ওয়াইফের এজ। তাই যদি আপনার ডাক্তারবাবু ওখানে আপনাকে আইভিএফ এর জন্য সাজেস্ট করে, আপনি আর সময় ওয়েস্ট না করে যত জলদি পারবেন আইভিএফ প্রসেস স্টার্ট করুন, কারণ প্রত্যেকটা দিনের সাথে কিন্তু আইভিএফ এর সাকসেস রেট চেঞ্জ হয়। নাজমুল আমাকে বলেছেন হোয়াট আর দ্য আইভিএফ এর সাইড এফেক্ট এবং রিস্ক কি। আইভিএফ এর সাইড এফেক্ট এবং রিস্ক বলতে তেমন কিছু নেই, ঠিক আছে, কিন্তু আমি যেটা প্রথমেই বলেছি, আইভিএফ এ যে 10 দিনের ইনজেকশন লাগবে, সেই ইনজেকশন লাগার সময় পেটে কারণ সুচ ফুটছে, আপনার পেন হবে, ঠিক আছে। পেন হওয়াটা একটা সাইড এফেক্ট বলতে পারেন, এবং তার সাথে সাথে যখন অনেক কটি ডিম্বাণু গ্রো করছে আপনার ডিম্বাশয়ের মধ্যে, আপনার একটু পেটে ব্যথা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, খাবার হজম হচ্ছে না, পেট ভারী ভারী লাগছে, পেটে একটু এদিকে খিঁচ হচ্ছে, এই সবগুলো আপনার সাইড এফেক্ট হতে পারে। কখনো কখনো যারা পিসিওএস পেশেন্ট হয় তাদের জন্য অনেক কটি ডিম্বাণু তৈরি হয়, তাদের বলা হয় হাইপার ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম, মানে আপনি হাইপার স্টিমুলেশনে যেতে পারেন। হাইপার স্টিমুলেশনের মানে হচ্ছে আপনার ডিম্বাশয়গুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আপনার পেটে জল জমতে পারে, আপনার ছাতিতে জল জমতে পারে। কিন্তু আজকালকার দিনে ইনজেকশন অনেক উন্নত মানের হয়ে গেছে, তাই জন্য আপনার ডাক্তারবাবু কখনো আপনাকে সাজেস্ট করবেন না যে আপনি খুব হাই ডোজের ইনজেকশন দিন। লো ডোজে আইভিএফ করা যায়, এবং যাদের প্রথম থেকেই আপনার ডাক্তারবাবু যদি আপনাকে বলেন যে আপনি হাইপার স্টিমুলেশনের জন্য হাই রিস্ক কেস, তখন প্রথম থেকেই আপনার ইনজেকশনের ডোজ এবং ইনজেকশনের ডিউরেশন কম করে দেওয়া হয়। এবং হাইপার স্টিমুলেশন একটা ট্রিটেবল কন্ডিশন, যদি আপনি আপনার ডাক্তারবাবুর কথা শুনে চলেন তাহলে এই কন্ডিশনটাকেও ওভারকাম করা যায়। আমাকে আরেকটা আমি প্রশ্ন পেয়েছি যে আইভিএফ এর খরচা কত। আইভিএফ এর খরচা ভারতবর্ষে মোটামুটি 3 থেকে 3.5 লাখ বাংলাদেশি টাকা। আচ্ছা, আবার নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ আজিমউদ্দিন মাহমুদ পাঠিয়েছেন, এটা আমি অলরেডি বলে দিয়েছি, কস্ট ইন বাংলাদেশি টাকা। আমাদের ইমেল অ্যাড্রেস এটা সেশনের পরে আপনারা দিয়ে দেবো আমি। নাজনীন জি বলেছেন দুটো টিউব ব্লক হলে কি করব। দুটো টিউব যদি আপনার ব্লক থাকে, দেখুন এর মধ্যে টিউবের ডিম্বাণু এবং শুক্রাণু মিলন হয় ভ্রূণ তৈরি। যদি আপনার দুটো টিউব ব্লক থাকে তাহলে আপনাকে
আইভিএফ এর জন্য যেতে হবে। আইভিএফ এর জন্য এই জন্য যেতে হবে কারণ টিউব রাস্তাগুলো যদি বন্ধ থাকে তাহলে ডিম্বাণু আর শুক্রাণু কি করে একটার সাথে আরেকটা মিলবে, কি করে কম্বিনেশনটা হবে, সম্ভব না। টিউব ব্লক হলে আইভিএফ এর জন্য প্ল্যান করুন এবং টাইম ওয়েস্ট না করে যখন তত শীঘ্রই প্ল্যান করুন। কতদিন লাগবে না? আইভিএফ এর পুরো প্রসেস মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে লাগে। 1 মাস হতে যেদিন আপনার পিরিয়ড শুরু হয়েছে সেই দিন থেকে আপনার পরের পিরিয়ড যেটা আপনার নর্মাল প্রেগন্যান্সি টাইম, আপনি যদি নর্মালি ট্রাই করছেন আপনি প্রথম মাস যেদিন আপনার পিরিয়ড শুরু হয়েছে সেদিন থেকে নেক্সট পিরিয়ড অবধি ওয়েট করে পিরিয়ড স্কিপ হওয়ার জন্য। আইভিএফ ঠিক সেই একই ব্যাপার, 1 মাস আপনার লাগবে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে 1 মাসের জায়গায় আপনার 1.5 থেকে 2 মাস লাগতে পারে, সেটা কেস টু কেস বেসিসে ইন্ডিভিজুয়ালাইজ হবে। নেক্সট প্রশ্ন আমি নিয়ে নেব মিস্টার রাকিব মোহাম্মদ থেকে। আমি বাংলাদেশ থেকে বলছিলাম, আপনি যদি আমাদের রিপোর্ট দেখে আসতে দেন তাহলে আমরা আসতে পারি। অবশ্যই রাকিব বাবু, আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, আপনি আপনার রিপোর্ট আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনার সাথে এই ডিসকাশন করব, তারপরে আপনাদের পুরো প্রসেসটা আপনি যা যা আপনার কোয়েশ্চেন থাকবে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন ডক্টর আস্থা শর্মা, যেটি সেরা আইভিএফ সেন্টার। আচ্ছা, আর when eating junk food can cause problems during fertility। দেখুন, জাঙ্ক ফুড আমি প্রথমেই বলেছি আইভিএফ টা একটি শব্দ। আইভিএফ এর জন্য আপনার 3 রকম প্রিপারেশন, একটি হচ্ছে মানসিক, একটি শারীরিক এবং অবশ্যই একটি আত্মিক। ঠিক আছে, আপনার শারীরিক প্রিপারেশনে আপনার বাইরে খাওয়া চলবে না। আপনাকে বাড়ির মধ্যে আপনি শাক সবজি মাছ মাংস ডিম ডাল যা খুশি খেতে পারেন, কিন্তু যেসব বাইরের খাবার জাঙ্ক ফুড বলছেন বা কোনো খাবার যেটা আমরা বাড়িতে রেখেছি প্রিজারভেটিভ দিয়ে, যেমন ম্যাগি আচার, যেসব কিন্তু খাবার চলবে না। যা বাড়িতে ফ্রেশ খাবার আপনি শুধু সেটুকুই খেয়ে। আর কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিয়ে নেব। আমরা অনেক প্রশ্ন পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে আমার অনেক দর্শক বন্ধুরা তারা আমাদের সাথে তাদের কেস ডিসকাস করতে চান। আমরা এই লাইভ সেশনের শেষে আপনাদের সকলকে কন্ট্যাক্ট করব আর একটি ভিডিও কনসালটেশনের অ্যারেঞ্জ করব, যাতে আপনাদের যা প্রশ্ন আছে মনে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি প্রথমেই বলেছি, আবার বলছি, আইভিএফ এ মানসিক প্রিপারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে সেটাকে ক্লিয়ার করা খুব দরকার। আপনার ডাক্তারবাবু থেকে আমাদের থেকে বেশি বেটার আপনাকে হয়তো এই সম্বন্ধে কেউ বোঝাতে পারবে। যতক্ষণ আপনি পুরো প্রসেসটার সম্বন্ধে ক্লিয়ার হবেন, পুরো প্রসেসটা না জানতে পারবেন তারপরে কি আসছে, আমার সফলতার চান্স কতটা, আমাদের সেটা বাড়ানোর জন্য কি কি করতে হবে, কতটা টাইম লাগবে, কদিন ছুটি নিতে হবে, কত খরচা, আপনি যতক্ষণ সব ইনফরমেশন না পাবেন আপনার কিন্তু ওই মেন্টাল স্ট্রেসটা যাবে। তাই জন্য কোনো রকম লজ্জা না করে, কোনো রকম না কিছু ভেবে এগিয়ে আসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা অবশ্যই আপনার প্রবলেম সলভ। হ্যাঁ, আমি এই প্রশ্নটা আগে আরেকবার পেয়েছি। মাই ফ্রেন্ড ডিড টেসা সেভারাল টাইমস, তাই অনেকবার টেসা করা হয়েছে কিন্তু কোনো শুক্রাণু পাওয়া যায় না। হ্যাঁ, আমি আগে এটার উত্তর দিয়েছি, যদি টেসা করে শুক্রাণু না পাওয়া যায় তখন আমরা মাইক্রোটেসা পদ্ধতি ইউজ করি। মাইক্রোটেসা একটি অত্যন্ত আধুনিক টেকনিক, যেখানে কি করা হয়, আপনার অন্ডাশয়ের উপরে মাইক্রোস্কোপ লাগিয়ে এক একটা জায়গায় দেখা হয় যে স্পার্ম কোথায় আছে। যেখানে থেকে শুক্রাণু দেখা যাচ্ছে, যেখান থেকে ভালো সুস্থ সেন্টিভেনাস টিবিউল দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা শুক্রাণু বার করে সেটির সাহায্যে আপনার ভ্রূণ তৈরি করি, যেখানে আপনার ওয়াইফের ডিমের মধ্যে আমরা শুক্রাণু দিয়ে ভ্রূণ তৈরি করি এবং যেটা বেস্ট ভ্রূণ সেটাকে তারপরে রাখা হয় আপনার স্ত্রীর জরায়ু। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা অনেকজনের কাছ থেকে এখানে রেফারেন্স পেয়েছি তাদের রিপোর্ট দেখার এবং তাদের সাথে কনসালটেশন করার। আমরা এই লাইভ সেশনটার পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, আপনাদের সাথে একটা ভিডিও কনসালটেশনের অ্যারেঞ্জ করব।
আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন হয় কমেন্ট সেকশনে প্লিজ লিখবেন। আমি ডক্টর রত্নাবলী ভট্টাচার্য আপনাদের সকল কোয়েশ্চেনের আনসার দেবো। আমরা একটা কনসালটেশন সেশন অ্যারেঞ্জ করবো। কমেন্ট সেকশনে প্লিজ আপনাদের কোয়েশ্চেন গুলো করুন। উই উইল বি হ্যাপি টু হেল্প। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।